অস্থির সময় আমাদের চারপাশের যে অস্থিরতার বাতাসগুলো আছে, এই অস্থির বাতাসে সুস্থির কথা শুনতেও ভালো লাগে না। সুস্থিরতা কোথাও দেখছি না, না আনন্দে, না বেদনায়, না ঘুমাতে, না জেগে উঠলে, না পথ দিয়ে হাঁটলে, কিংবা পাশের দু একজন বন্ধু বান্ধবী কিংবা একটি আড্ডায় সুন্দর করে কথা বলার সুস্থির কোনো জ্ঞান চর্চা কিংবা শুভ বোধের চর্চাগুলো আর হচ্ছে না। কেন হচ্ছে না, এর গভীর কারণ অনুসন্ধান করলে ওই একটি জায়গায় আমরা গিয়ে পৌঁছি। এই জায়গাটি কি আপনারা জানেন? এই জায়গাটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই মৌলিক জায়গাটিতে আমাদের দৃষ্টি কেন জানি উপেক্ষিত থাকছে। তো শিক্ষা ব্যবস্থার আরেকটি জায়গা যদি আমরা ধরি, সেটি হচ্ছে মনন চর্চার জায়গাগুলো। মনন চর্চার জায়গাগুলো আমাদের ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। দেশে আমাদের একটি বিশাল উৎসব বলা যায়, এটাকে কোনোভাবেই ছোট উৎসব বলা যাচ্ছে না, যে বইমেলা। এটি আমাদের একটা এই প্রায় 18 কোটি মানুষের মনটাকে যদি আমরা এক একটি করে ফুল ধরি, বিভিন্ন প্রজাতির ফুল, পদ্ম, জুঁই, টগর, বেলি, পলাশ, চামেলি, হাসনাহেনা, কিংবা রজনীগন্ধা, কিংবা আর্কেডিয়া, কিংবা আরও যত ফুল আছে, তো সবগুলো ফুলকে আমরা এক জায়গায় করলে এটি কি ধরনের একটি মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন একটি বাগিচা হবে, এটি কি ভাবা যায়? বলুন তো, কি ধরনের একটি ফুলের বাগান হবে? তো প্রত্যেকটি মানুষের মনকে ফুলের মতো পরিস্ফুটিত, সুবাসিত এবং সুগ্রাহ্য করতে হলে মনন চর্চার কোনো বিকল্প নেই। মনন চর্চা একটি আরও বৃহৎ পরিব্যক্তি, এটি একটি বড় ফেনোমেনা। এই বড় ফেনোমেনাকে ন্যারো ডাউন করে আরও নিচে নিয়ে আসলে, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, কথা মূলত এই কথাটি কি? কথাটি হচ্ছে চিন্তাটা আপনাদেরকে দেয়া, চিন্তার জায়গাটাকে আপনাদের সাথে কানেক্ট করা। কথার মধ্যে কি আছে? বর্ণ আছে, শব্দ আছে, বাক্য আছে এবং আমার উচ্চারণ আছে। এই উচ্চারণ কিন্তু আসলে উচ্চারণ না, এটি হচ্ছে এই যে আমরা বেড়ে উঠছি, আমরা আলো, বাতাস, জল, হাওয়া, কথোপকথন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাজনীতি, সংস্কৃতি, যা কিছু আছে সব কিছুই আমার এই কণ্ঠে আছে। আমার কণ্ঠ দিয়ে যা বের হবে, এই সবগুলো জিনিস একসাথে বের হবে। ফলে এই কণ্ঠ এবং কথা, বলা হয় মানুষের শত্রু হচ্ছে তিনটি। মানুষের শত্রু হচ্ছে তিনটি: তার জিহ্বা, তার হাত এবং তার হচ্ছে এই যৌন প্রজনন অঙ্গ। এই তিনটি শত্রুকে মানুষ বশে আনতে না পারলে মানুষের ধ্বংস অনিবার্য। এটি স্বতঃসিদ্ধ কথা, এর কোনো বিকল্প কথা এখন পর্যন্ত নেই। ফলে এই যে মনন চর্চার জায়গাগুলো, এই যে আমাদের বইমেলা, এই বইমেলায় আমরা আমাদের যে উদার দৃষ্টিভঙ্গি থাকবে, আমরা বইমেলায় আসব, ঘুরুক না অসুবিধা কি, দেখুক না অসুবিধা কি, আমরা দেখতে থাকবো। সবাই আসবে, এই বইগুলো নেড়ে ছেড়ে দেখবে, বইয়ের প্রচ্ছদ দেখবে। বইমেলায় প্রত্যেকবার বইয়ের যে প্রচ্ছদগুলো দেখলেই যে প্রচ্ছদ শুধু আসলে প্রচ্ছদ না, প্রচ্ছদও এক একটি উপন্যাস, এক একটি গল্প, এক একটি বড় দীর্ঘ কবিতা। ফলে এই বইমেলা কেন্দ্রিক আমাদের নবভাবনার যে ক্ষুদ্র প্রয়াস কিংবা আরও চেষ্টা এবং আন্তরিকতার আয়োজন থাকে, তারই অংশ আপনাদের সাথে আমরা আজকে কথা বলছি। আপনারা জানেন যে নবভাবনার স্টল লিটল ম্যাক চত্বরের 65 নম্বর স্টল, আপনারা
যারা যারা বইমেলায় আসবেন অন্তত এই নবভাবনার স্টলটিতে এক পাক দেবেন, এবং আমাদের সংখ্যাগুলো আপনাদেরকে আমরা সংগ্রহ করতে বলছি না, আপনারা সংখ্যাগুলোর প্রচ্ছদ, সংখ্যাগুলোর সূচিপত্র মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থেকে, কিংবা নবভাবনার স্টলে বসার ব্যবস্থা আছে, আপনারা বসে দীর্ঘক্ষণ আপনারা নবভাবনার সংখ্যাগুলো ধরে ধরে দেখতে পারেন। সূচিপত্রগুলো দেখলেও আপনাদের চিন্তার একটা জায়গা পরিষ্কার হবে এবং নতুন করে ভাবার একটি দুয়ার আপনাকে দিবে। যেটি বলা হয় যে একটি পথ চলার জন্য পথের অনুসন্ধানদায়ক একজন কেউ লাগে, যে আপনি কোন পথে যাবেন, কোন জায়গায় আপনি উপনীত হতে চান। তো এই চাওয়ার পথটাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা কানেক্টর লাগে, কিংবা একটি দিক নির্দেশক লাগে। আমরা যখন পথ চলি বিভিন্ন হাইওয়ে দিয়ে, মহাসড়ক পথ দিয়ে, পাশে হলুদ করে ডান পাশে লেখা থাকে যে নোয়াখালী 157 কিলোমিটার, কিংবা পঞ্চগড় 380 কিলোমিটার। এটি কি? এটি একটি আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনি 380 কিলোমিটার পথ পাড়ি দিলে আপনি পঞ্চগড় পৌঁছবেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে এই ধরনের সড়ক, মহাসড়কের পাশে যে সীমানা কিংবা কিলোমিটার নির্দেশক যে হলুদ কংক্রিটের একটি পিলার থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে এই ধরনের কিছু পিলার বা এ ধরনের দিক নির্দেশনা দায়ক কিছু বিষয় থাকতে পারে। সেটি ব্যক্তি হতে পারে, সেটি একজন নায়ক হতে পারে, একজন অভিনেতা হতে পারে, একজন রাজনীতিবিদ হতে পারে, একজন ধর্মীয় উপাসক হতে পারে, একজন বড় লেখক হতে পারে। যে কেউ একটা মানুষের জীবনের একটি এ ধরনের একটি পিলার সদৃশ একজন দরকার। তো যারা নবভাবনা কিংবা আরও অন্যান্য পত্রিকা সম্পাদনা করছে, আরও পুরনো পত্রিকা আছে বাংলাদেশের, যারা আরও নতুন করে নতুন পত্রিকা বের করতে চায় কিংবা একটু লেখালেখি করতে চায়, তাদের জন্য এই পত্রিকাগুলো এক ধরনের পিলার সদৃশ একটি ভূমিকা পালন করতে পারে। তো সেই জায়গা থেকে হলেও আপনাদের এই লেখার উস্কানি, চিন্তার বুদবুদগুলোকে আরও সম্পৃক্ত করার জন্য এ ধরনের পত্রিকাগুলোর সাথে আপনাদের সম্পর্কটাকে আরও নিবিড় করা মনে করি খুবই দরকার। তো সেই জায়গা থেকে আমাদের নবভাবনার স্টলে আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে শুভবুদ্ধির যে মানুষগুলো আছে, যারা নিজের মেধা, নিজের আত্মনিবেদন, নিজের পরিশ্রম, নিজের সংসারের প্রত্যেক দিনকার যে যোগান, সেই যোগান থেকে কিছু কিছু করে টাকা কিংবা অর্থ সম্পদ বাঁচিয়ে কিছু কাগজ তারা বের করে, সেই কাগজগুলোকে নবভাবনার সংগ্রহে নেয়ার জন্য আপনারা ইতোমধ্যে জেনেছেন আমাদের 1 বছর হয়ে গিয়েছে যে কাগজ ঘর নামে আমাদের একটি সাহিত্য পত্রিকার সংগ্রহশালা আমরা করার চেষ্টা করেছি, এবং এখন পর্যন্ত আমাদের এই কাগজ ঘরে প্রায় 800-র অধিক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের প্রকাশিত সাহিত্য পত্রিকা, মুখপাত্র কিংবা বুলেটিন কিংবা জার্নাল এগুলো সংগ্রহে আছে। আরও আমাদের এই চেষ্টাটি অবিরত থাকছে। ফলে আমরা আমাদের নবভাবনার স্টলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে কাগজগুলো আছে সেখান থেকে যারা আমাদেরকে আমরাই বলি যে আমাদের এখানে যারা স্টল পায়নি কিংবা বিভিন্ন কারণে সুযোগ হয়নি, তাদের পত্রিকাগুলো আমরা এখানে রাখার চেষ্টা করি। সেই কাজের অংশ হিসাবে আমাদের এই সপ্তাহে 3টি নতুন পত্রিকা আমাদের নবভাবনার স্টলে থাকবে। একটি হচ্ছে এই যে পারাপার, এটির সম্পাদক নাহিদ হাসান রবিন। এটি একদম চলতি সংখ্যা। এই সংখ্যাটি পারাপার গল্প বিষয় পত্রিকার, এটি সংখ্যা 13 এবং ফেব্রুয়ারি 2025-এর প্রকাশ মাস। এটি নবভাবনার স্টলে আছে, আপনারা এটি এসে দেখবেন এবং এটি সংগ্রহ করতে পারেন। এখানে অনেক কপি রাখা আছে এটি। এরপরে আমাদের এই প্রয়াসের যে একটি কাজ, এটি হচ্ছে বরিশাল থেকে বের হয়। আজাদ আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মুক্তবুলি সম্পাদনা করছে। মুক্তবুলি পত্রিকাটির বয়সও প্রায় 10 বছরের কাছাকাছি হতে চলেছে। এর ব্যক্তিটিও এখন মোটামুটি অনেক পাঠকের কাছে মুক্তবুলি পৌঁছে গেছে। নামটিও বেশ সুন্দর, মুক্তবুলি। বলি তো সব, আমি এই ভিডিওর শুরুতেই বলেছি যে মুখের কথা বা বলি সব, একটি ভাষা এবং মুখের কথা নিয়েই আমাদের এই বাংলাদেশের যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেটি শুরু হয়েছিল, এবং এটি কিন্তু আসলে একদিনে হয়নি।
এই যে মুখের কথা, আমাদের কিন্তু এই কথা কিন্তু খুবই সাংঘাতিক জিনিস। আমি বারবার বলি সবাইকে, এই কথা কিন্তু আপনার কোনোভাবেই কথাকে একটি সুপারসনিক জেট বিমান কিংবা পারমাণবিক অস্ত্রের চেয়ে কোনো অংশে কম ভাবার কোনো অবকাশ নেই এই কথা। ফলে মুক্ত বুলি, বুলি মানে কথাই বা মুক্ত কথা, ফলে এই কথা নিয়েই কিন্তু একটি দেশ তৈরি হয়েছে আমাদের। ফলে মুক্ত বলি নামটি কিন্তু তার একটি প্রাসঙ্গিক নাম, এবং একটি নাম নির্বাচনটিও খুব ভালো হয়েছে, মানুষের হৃদয়ে কানেক্ট করবে। তো মুক্ত বলির চলতি সংখ্যাটি আমাদের নবভাবনার স্টলে পাবেন। এটি বরিশাল বিভাগীয় সদর থেকে বের হয়। আজাদ আলাউদ্দিন ইনি সম্পাদক। উনি একটি দৈনিক পত্রিকা, আঞ্চলিক দৈনিক পত্রিকা, বাংলাদেশের বাণী পত্রিকারও সম্পাদক। তার সম্পাদনায় এটি একদম ধারাবাহিকভাবে বের হচ্ছে। এটি নভেম্বর ডিসেম্বর সর্বশেষ সংখ্যা, এর মূল্য 50 টাকা। এছাড়াও মুক্তবলির অন্যান্য প্রকাশিত বিগত সংখ্যাগুলো আমাদের আপনারা নবভাবনার স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। এটি মুক্তবলি নিয়ে আমরা আপনাদের সামনে আসব। ওই যে বললাম যে কথায় কথা আনে, স্বজনেই স্বজন নিয়ে আসে, বিয়োজনেই স্বজন আসে। তো আমাদের এই যে আরেকটি পত্রিকা, সেটি হচ্ছে প্রজন্ম। এই প্রজন্মের চলতি সংখ্যাটিও আসতেছে। এটিও আপনারা নবভাবনার স্টলে পাবেন, অথবা প্রজন্মের নিজস্ব স্টল এখনও সাজেনি, সাজবে 45 নম্বর স্টল, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। এই 3টি পত্রিকা আমাদের কাছে এসেছে এবং তাদের চলতি সংখ্যাগুলো আপনারা পাবেন। এছাড়াও আমাদের নবভাবনার এক ঝাঁক নিয়মিত লেখক শওকত ইয়াকুব, তিনি নবভাবনার ধর্মতত্ত্ব বিভাগে নিয়মিত লেখেন এবং তিনি আমাদের আমন্ত্রিত লেখক। শওকত ইয়াকুব চট্টগ্রামের ছেলে, সে এবং তার যে ধর্ম বা ধর্মতাত্ত্বিক যে অনুসন্ধান এবং নিবিড় যে পাঠ এবং পাঠের অভিজ্ঞতা, ওই জায়গা থেকে আমাদের ধর্মতত্ত্ব বিভাগটি আছে, যাদের হাতে নবভাবনার 1 থেকে 20টি সংখ্যা আছে কিংবা কয়েকটি সংখ্যা আছে, তারা সূচিপত্রটি দেখলে বুঝতে পারবেন ধর্মতত্ত্ব ধারাবাহিকভাবে তিনি লিখে আসছেন শওকত ইয়াকুব। এই শওকত ইয়াকুব এবং আমাদের নবভাবনার আরেকজন লেখক শফিকুল ইসলাম সবুজ এবং আরও যারা আছেন চিটগাংয়ের, এই ধরনের 5-6 জন তরুণ, এরা খুবই সাহিত্য নিবিষ্ট তরুণ এবং সাহিত্য পোকা বলতে যা বোঝায় ঠিক এই এক ঝাঁক উদ্যমী তরুণ, তারা এ মাসেই বের করছে লেখালয় নামে একটি পত্রিকা। লেখালয় পত্রিকাটিও আপনারা নবভাবনার স্টলে পাবেন, এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি, হয়তো আসবে। তো এই 4টি পত্রিকা আপনারা নবভাবনার স্টল থেকে সংগ্রহ করবেন আশা রাখছি। এবং যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে অস্থিরতার এই সময়, এই যে অস্থির, সব কিছু অস্থির, এবং মানুষ এখন এমন হয়ে গেছে, এখন মানুষকে আমি বলি কি যে স্ক্রলিং মানুষ, যে শুধু হাত দিয়ে এইভাবে স্ক্রিনে এভাবেই করছে যেন সব কিছু হয়ে যাচ্ছে। তো মানুষের এই যে একটা মানসিক বিকার এবং মনোজগতে এক ধরনের পরিবর্তন আনছে এই ডিভাইসগুলো। আমার একটি কথা আছে যে আমি বলি যে আপনার পকেটে একটি মোবাইল ফোন মানে হলো একটি পারমাণবিক সুইচ নিয়ে আপনি ঘুরছেন। এটি আপনার বিনাশের জন্য এই একটি মোবাইল 2 বাটন যথেষ্ট। ফলে এই অভ্যস্ততা, এই নিত্যদিনের এই অনিত্য সঙ্গীটি আপনাদের যে অভ্যাসটাকে পরিবর্তন করে দিচ্ছে, আপনার জিন, আপনার চিন্তা চেতনায়, যে খুব চটজলদি সবকিছু চটজলদি পাওয়ার জন্য না, চটজলদি এই পৃথিবীটি তৈরি হয়নি। ফলে কোনো কিছুই খুব দ্রুত তৈরি হয় না এবং কোনো কিছু দ্রুত করতে যাবেন না। দ্রুত করতে গেলেই তার যে ফলাফল, এটি কখনো দীর্ঘস্থায়ী হয় না, কিংবা এটি আপনাকে ওইভাবে সুখ দিবে না। আর আপনি যখন একটা জিনিসের সঙ্গে দীর্ঘদিন যাপন করবেন, লালন করবেন, লেগে থাকবেন, সেটি আপনাকে সুন্দরভাবে আরও জায়গা করে দিবে। ফলে যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের সেই লালন সাইজি, তার কথাতেই আসতে হয়, তার বাণী বা তার কালামে আসতে হয়। কি লালন সাইজি বলেছেন যে পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা,
বেদে নাই যার রূপ রেখায় রে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। খুব সামান্যে তার দেখা পাওয়া যায় না। এই তার দেখা মানেই হলো স্রষ্টার দেখা, সার্থকতার দেখা, সফলতার দেখা। এই দেখা পাওয়ার পথটিতে আপনারা থাকবেন, মনের একান্ত পবিত্র ইচ্ছে নিয়ে থাকবেন, লেগে থাকবেন। যা কিছু করেন না কেন পবিত্র ইচ্ছে নিয়ে লেগে থাকলে আপনার সেই দেখা পাওয়ার জায়গাটি আপনারা পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।